বিয়ে হচ্ছে মানুষের জীবনের সবথেকে বড় একটা খেলা। জীবনসঙ্গী যদি ভালো হয় তাহলে জীবনের সেই খেলাটাতে আপনি জিতে যাবেন। আর কোনো ক্রমে জীবনসঙ্গী যদি খারাপ হয়, জীবনের এই চরম খেলাটাতে তো আপনি হেরে যাবেনই, পাশাপাশি আপনার সুন্দর জীবনটা তছনছ হয়ে যাবে। ছেলে বা মেয়েকে বিয়ে দেওয়ার আগে বাবা মা হিসেবে প্রত্যেক বাবা মারই একটা মানসিক প্রস্তুতি নেওয়া উচিত। বাবা মাকে বুঝতে হবে সন্তানের বিয়ে দেবার পর তার সাথে ঠিক কতটুকু দূরত্ব বজায় রাখা উচিত। আপনি চাইলেই আগের মতো তার জীবনে কোনো রকম সিদ্ধান্ত নিতে পারবেন না, আর সেটা উচিত নয়। বিয়ের আগে কোনো মেয়ে বা ছেলেকে যদি নৈতিক শিক্ষাটা না দিতে পারেন, তাহলে বিয়ের পর ঘন ঘন কল করে নতুন করে কোনো উপদেশ দিতে যাবেন না, কারণ আপনার একটা নতুন উপদেশ অন্য একটা পরিবারের ধ্বংসের কারণ হতে পারে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। একজন গৃহিণীর সকালটা শুরু হয় সংসারের এলোমেলো কাজগুলো গোছানোর মাধ্যমে। ঘুম থেকে উঠে নাস্তা বানানো তো আছেই, পাশাপাশি গতকালের যে এলোমেলো কাজগুলো থাকে সেগুলো কিন্তু আমরা সবাই গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। তো আমি যেটা করি, যেদিন সকালে নাস্তার সঙ্গে চা খাওয়ার থাকে, চায়ের পানিটা চুলাতে বসিয়ে দিয়ে পাশাপাশি এলোমেলো কাজগুলো সেরে নেই। প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে এই বাচ্চা হবার পর কাজের স্পিড কিন্তু অনেকটা বেড়ে যায়। যেমন বেশ কিছুদিন আগেও সকালবেলা যখন আমার মেয়ে ঘুমিয়ে থাকতো, তো কাজগুলো যখন সেরে নিতাম খুব তাড়াহুড়া করে শেষ করতে হতো, কারণ মাথায় একেবারে টেনশন থাকতো যে কখন ঘুম থেকে উঠে যাবে, উঠে গেলে হয়তো বা কান্নাকাটি করতে থাকবে, কোলে নিয়ে কাজ করতে হবে। কান্নাকাটির থেকে সব থেকে বেশি ভয় যেটা থাকতো যে কোলে নিয়ে ঘরের কাজগুলো শেষ করতে হবে। এখন আর কোলে নিয়ে কাজ করতে হয় না, কিন্তু ঘুম থেকে ওঠার পর সব সময় বাচ্চাদের মুড একরকম থাকে না। কোনো কোনো দিন মুড একটু ভালো থাকে, কোনো কোনো দিন মুড একটু খারাপ থাকে। তো মাঝে মাঝে আমি ভাবি, কথায় কথায় রাগ ভাঙানোর যদি কোনো বড়ি থাকতো তাহলে এক পাতা আমি কিনে আনতাম আর আমার মেয়েকে আমি খাইয়ে দিতাম। তো যাই হোক, এখন যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। এখন তো চারপাশে বাংলা সিনেমার মৌসুমি আর ফেরদৌসের সময় এসে গেছে, মানে কখনো মেঘ কখনো বৃষ্টি। শেষ রাত্রে আর ভোরের দিকে আমাদের এখানে বেশ ভালো রকম ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে। আমার বাসাটা যেহেতু একেবারে পশ্চিম সাইডে, তো এই সাইডে কোনো হাই রাইজ বিল্ডিংও নেই, তো ঝড়ের যে শনশন বাতাস সেটা প্রচুর রকম বোঝা যায়। তো সেই শব্দে ঘুম ভেঙে গিয়েছিল। তো ভাঙা ঘুম যদি কোনো কারণে জোড়া লাগে, সেই ঘুমটা কিন্তু বেশি গাঢ় হয়। তো আজকে ঘুম থেকে একটু উঠতে দেরি হয়ে গেছে। ফ্রিজে একটু আলু ভাজি ছিল আর ফ্রোজেন রুটি ছিল, সেগুলোই আমি নাস্তার জন্য রেডি করে নিয়েছি। মেয়ে ঘুম থেকে উঠতে দেরি করছিল, তো মেয়ের বাবা আর আমি আগেই খেয়ে নিয়েছি। তো এখন চাটা আমি খাবো আর মেয়ের জন্য নাস্তা রেডি করেছি, এগুলোই মেয়েকে খাওয়াবো। ইদানিং আমার আম্মা জান আমার হাতে খাবার দেখলেই জায়নামাজ নিয়ে হিজাব পরে নামাজে দাঁড়িয়ে যায়। মানে বাদরামির কোন লেভেলে থাকলে একটা বাচ্চা এরকম করতে পারে। আমি যখন বলি যে না খেলে আল্লাহ মন খারাপ করবে, খাবার নষ্ট করতে হয় না, তখন সে বলবে মা নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, আমার নামাজটা শেষ হয়ে নিক তারপর আমি খেয়ে নেব। এই নামাজের কোনো ওয়াক্ত নাই, কোনো রাকাত নাই, মানে আনলিমিটেড নামাজ হবে। তো যতদিন আল্লাহ তাআলা পরিপূর্ণ বুঝ শক্তি না দেবে ততদিন এরকম ঠেলাঠেলি করেই চলতে হবে, কি আর করা যাবে। কিছুক্ষণ পরপরই বৃষ্টি হচ্ছে, যেমন সকালে হয়েছে, এখনো এক পশলা বৃষ্টি হয়ে গেল। বৃষ্টি আসার আগের মুহূর্তের যে আকাশটা সেটা কিন্তু দেখতে আমার অসম্ভব ভালো লাগে। আবার বৃষ্টি হয়ে যাওয়ার পরে যে চারপাশের পরিবেশটা, এটা কিন্তু খুব সুন্দর নির্মল হয়, এটাও দেখতে আমার ভালো লাগে। তো বৃষ্টি হলে যে জিনিসটা হয় আমাদের বাঙালিদের জন্য, রান্নাবান্না নিয়ে কিন্তু খুব একটা টেনশন করতে হয় না। মানে বৃষ্টির দিন হলেই আমাদের খিচুড়িটা মাথায় চলে আসে যে আর কোনো কিছু রান্না করব না, খিচুড়ি মাংস রান্না করে ফেলবো। বিশেষ করে আমার বাসায় আমার গত ভিডিওতে স্পেশাল ধনিয়ার গুঁড়ি বা জাদুকরি মশলা আমি লঞ্চ করেছিলাম।
তো আপুরা কিন্তু আলহামদুলিল্লাহ এই মশলাটা অনেক বেশি পছন্দ করে নিচ্ছেন। ভিডিওটাতে এই মশলাটা আমি মাছের রান্নায় ইউজ করার জন্য বেশি প্রমোশন দিয়েছিলাম। তো অনেক আপুরাই কিন্তু ইনবক্সে জানতে চাচ্ছেন যে মশলাটা মাংসে ইউজ করা যাবে কিনা। তো সবার জন্যই বলছি, এই স্পেশাল মশলাটা কিন্তু আপনি সব রান্নাতে ইউজ করতে পারবেন। সেটা হতে পারে মাছ, মাংস, গরু, ছাগল, মহিষ, মানে যে কোনো রান্নায়। আর রান্নাটা আসলেই ফ্লেভারফুল হবে, যেটার গ্যারান্টি আমি দিচ্ছি। যেমন আজকে আমি মহিষের মাংস রান্না করছি, তো এর জন্য কিন্তু আমি সেই স্পেশাল মশলাটা ইউজ করেছি। রান্না আসলে এক ধরনের আর্ট। আমরা এক একজন এক একভাবে এই রান্নাটাকে পরিপূর্ণতা দেই। এক একজনের রান্নায় মশলার প্রয়োগ এক এক রকম থাকে। গুঁড়ি মশলাগুলো নিয়ে আসার পর আমি যেটা বুঝতে পেরেছি, ধনিয়াটা আসলে সবাই ইউজ করেন না, কিন্তু যারা ইউজ করেন খুব পছন্দ করে ইউজ করেন। আসলে আমার চিন্তা ভাবনা ছিল যে সাধারণ একটা ধনিয়ার থেকে যদি সেই ধনিয়াটাকে আরেকটু ফ্লেভারফুল করা যায়, তাহলে আপুরা সেই জিনিসটা আরও বেশি পছন্দ করবেন, রান্নায় ইউজ করে আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আর নতুন গৃহিণী আপু যারা আছেন, যারা রান্নায় একটু দুর্বল আমার মতো, তারা কিন্তু রান্নার এই উইকনেসগুলো এই মশলাটা দিয়ে ঢেকে ফেলতে পারবেন। আমার চ্যানেলে থাকা আপুদের কাছে আমি রিকোয়েস্ট করব, অল্প করে হলেও এই মশলাটা রান্নায় দিয়ে একটু টেস্ট করে দেখবেন। আসলে স্বাদের ডিফারেন্সটা নিজেই বুঝতে পারবেন। তো যারা যারা অর্ডার করবেন, স্ক্রিনে দেখানো নাম্বারে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তো যাই হোক, মহিষের মাংসটা আমি হাতে মেখে মশলাপাতি দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপর ওইটা রান্না করব। আর অন্যদিকে আমি কিছু চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছটা আমার মেয়ে খুব বেশি পছন্দ করে, বিশেষ করে কোনো রকম গ্রেভি ছাড়া যদি একটু ভেজে দেওয়া হয়। তো এখানে আমি রেগুলার মশলাগুলো দিয়েছিলাম, সাথে একটু সস দিয়েছিলাম, আর একটু ক্রিস্পিনেস আনার জন্য এখানে কর্নফ্লাওয়ার দিয়েছিলাম। তো এভাবেই কিন্তু ও খেতে পছন্দ করে। তো ওর সঙ্গে এরকম চিংড়ি মাছ ভাজি করে খেতে খেতে আমি আর ওর বাবাও এরকম করে খাওয়া শিখে গেছি। তো একটা সময় কিন্তু বাবা মার আর নিজের ইচ্ছায় কোনো কিছু খাওয়াও হয় না, মানে বাচ্চাদের পছন্দটাই বাবা মার শেষ পছন্দ হয়। আর আমরা মেয়েরা তো নিজেদের পছন্দ অনুযায়ী রান্না করতে একটা সময় ভুলেই যাই, পরিবারে কার কোনটা পছন্দ সেই অনুযায়ী রান্না করতে থাকি। তো আজকের খিচুড়িটা আমি সর্ষের তেল দিয়ে রান্না করব। এটা আমার পেজের কাঠের ঘানির ভাঙানোর সর্ষের তেল। তো কিছুদিন আগে একজন আপু কমেন্ট করেছিলেন যে আপু, সর্ষের তেল দিয়ে রান্না করি কিন্তু প্রচুর পরিমাণ রান্নায় ফেনা হয়, এটা কেন হয়? তো সর্ষের তেল দিয়ে রান্না করলে রান্নায় তো ফেনা হবেই, এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু মানে সর্ষের তেল দিয়ে যারা তরকারি রান্না করেন, আমি যেটা বুঝতে পেরেছি যে সর্ষের তেলটা প্রচুর পরিমাণ হিট করে জালটা চুলার কমিয়ে দিয়ে তারপর মশলাগুলো অ্যাড করবেন, দেখবেন যে আগের মতো এতটা ফেনা হবে না। এমন এক্সপার্ট রাঁধুনি আমি, রান্না করতে করতে খুন্তি ভেঙে ফেলেছি। একটু আগেই হয়তো বা ভিডিওতে দেখতে পেলেন। আসলে আমার ওই খুন্তিটা একটু নড়বড় করছিল। তো ওই নড়বড়া খুন্তিটা দিয়ে যখন আমি চিংড়ি মাছ উল্টাতে গিয়েছি, তখন ওই খুন্তিটা ভেঙে গেছে একেবারেই। আসলে ভিডিও করার সময় কত কিছু হয়, কিন্তু সব কিছু ভিডিওতে থাকে না। আমরা হয়তো বা দেখাতেও চাই না, কেটে ফেলি এডিট করার সময়। তো আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে যে সমস্ত অঘটন হয় সেগুলো একটু একটু করে ভিডিওতে রেখে দেই। সবাই তো খুব সুন্দর সাজানো গোছানো ভিডিওই শেয়ার করেন, আমার ভিডিওগুলো না হয় একটু এলোমেলোই থাকুক। ভেঙে যাওয়া খুন্তিটা কিন্তু একেবারে ফেলানো যায়নি। এই যে আমার বাসার সব থেকে বড় রাঁধুনি, সে এই খুন্তিটা দিয়ে রান্না করতে বসে গেছে। এটা ভেঙে যাওয়াতে সে মহা খুশি যে এই জিনিসটা এখন তার হয়ে যাবে। তো মাঝে মাঝে ও আমাকে এমনভাবে অনুকরণ করে, মানে বাচ্চা বলতেই তো অনুকরণ প্রিয়। পুতুলকে নিয়ে মানে ধমক দিবে, যেভাবে আমি ওকে ধমক দিব ঠিক সেভাবে। আবার আমি যেভাবে খুন্তি নাড়িয়ে রান্না করব, সেও ঠিক সেইভাবে খুন্তি নাড়াবে। আসলে এটা মেয়েদের একটা জেনেটিক ব্যাপার, মানে মায়ের দেখা দেখি কাজগুলো করা। সেদিন আমার খুব মাথা ব্যথা করছিল, তো আমি শুয়েছিলাম। তো সে আমার মাথা টিপে দিচ্ছে আর এসে বলছে যে মা, আমার কবে মাথা ব্যথা করবে? আমি বড় হলে কি আমার মাথা ব্যথা করবে কিনা? তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু দুপুরে রান্না শেষ করে নিচ্ছি। তো যেহেতু বৃষ্টি ছিল, কোনো টেনশন ছিল না মাথায়, একেবারে ভাবনাহীনভাবে মহিষের মাংস রান্না করেছি, সাথে খিচুড়ি রান্না করেছি। এবার পহেলা বৈশাখে অনেক বেশি ব্যস্ত থাকার কারণে কোনো ভিডিও শ্যুটও করা হয়নি।
প্রতিবার দেখাচ্ছে যে পহেলা বৈশাখে একটু হলেও মাটির পাত্রে সাজিয়ে গুছিয়ে বাংলা নববর্ষটা পালন করার চেষ্টা করি। মেলা টেলায় হয়তো বা বেড়াতে যাওয়া হয় না, কিন্তু ঘরের ভিতরে একটা উৎসব উৎসব ভাব থাকে, কিন্তু এবার আর সেটা ছিল না। তো আজকে চিন্তা করলাম যে মাটির পাত্রে এগুলো পরিবেশন করব। তো পহেলা বৈশাখের দিন আমার লিপি আপুর কথা খুব মনে হচ্ছিল যে আপু মনে হয় খুব সুন্দর করে মাটির পাত্রে সাজিয়ে গুছিয়ে পহেলা বৈশাখ উদযাপন করছেন। তো ব্যস্ততার কারণে আপুর সঙ্গে কথাও হচ্ছিল না, কিন্তু রাতের বেলা দেখি আপু ঠিকই তার একটা ডাইনিং টেবিলের খুব সুন্দর ভিডিও আর ছবি আমার সঙ্গে শেয়ার করেছেন, যেখানে সুন্দর সুন্দর মাটির পাত্রে খুব সুন্দর সুন্দর করে খাবারগুলো সাজানো ছিল। তো চিন্তা করলাম যেহেতু খিচুড়ি রান্না করেছি, একটু বাঙালিয়ানা ভাবেই জিনিসগুলো পরিবেশন করি। একটু ভিডিওতে ভয়েস দিতে বসেছি, চারপাশে মনে হয় সবকিছু ভেঙে চলে যাচ্ছে, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে উপরে, তো সেটারই ঠাস ঠাস শব্দ হচ্ছে। সবাই একটু এই সাউন্ডগুলো ইগনোর করবেন প্লিজ। তো এগুলো হচ্ছে আমার সংসারের জন্য কেনাকাটা। তো সংসারের কেনাকাটা তো চলতেই থাকে, হয়তো বা চলতে থাকবেই। কিছু কেনাকাটা থাকে প্রয়োজনীয়, কিছু কেনাকাটা থাকে শখের। তো প্রয়োজনীয় কেনাকাটা করতে গেলে সাথে একটা করে শখের জিনিস হাতে করে বাজিয়ে নিয়ে আসি। একসঙ্গে হয়তো বা অনেক জিনিস কিনতে পারি না। একটু আগেই তো একটা খুন্তি ভেঙে গেছে, তো কিছুদিন আগে যখন ঢাকায় গিয়েছিলাম তখন এগুলো আমি কিনে এনেছিলাম। তো সেখানে এক্সট্রা করে এই খুন্তিটা আমি নিয়েছিলাম, কাঠের খুন্তি। তো সেটা এই বক্স থেকে বের হয়ে এসেছে। আর আমি যেহেতু আদা রসুন পেস্ট, তারপর হচ্ছে লেমন কিউব এরকম বক্সে করে রাখি, তো এই বক্সগুলোর আমার খুব দরকার হয়। কয়েকটা বক্স আছে, তো ওগুলো দিয়ে আসলে কাভার করতে পারছিলাম না, যেহেতু গরমের দিন এসে গেছে লেমন কিউবটা খুব লাগছে, তো এর জন্য এক্সট্রা আরেকটা বক্স নিয়েছি। আমি আসলে চাচ্ছিলাম অনেকগুলো কিউব একসঙ্গে রাখতে পারবো, মানে বড় সাইজের একটা বক্স নেওয়ার, কিন্তু ওই টাইমে আমি পাচ্ছিলাম না। তো যেটা হাতের কাছে পেয়েছি সেটাই নিয়ে এসেছিলাম। আর ওইগুলো কিনতে গিয়ে এই যে শখের জিনিসটা খুব পছন্দ হয়েছিল, এগুলোকে কি বলবো, ডেজার্ট কাপ। আর এই কাপগুলো দেখার সঙ্গে সঙ্গে আমার খুব পছন্দ হয়ে গিয়েছিল, একেবারে কি বলবো, হীরার মতো চোখের সামনে জলজল করছিল। আসলে কেনার সময়ও বুঝে কিনিনি যে এগুলোর মধ্যে কি সার্ভ করব, পছন্দ হয়েছিল তাই কিনে এনেছিলাম। তো এগুলোর মধ্যে সম্ভবত ডেজার্ট, দই বা আইসক্রিম এগুলোই দেওয়া যাবে। আর এই ডেজার্ট কাপগুলো সম্ভবত 1200 কি 1300 টাকা নিয়েছিল, তো অল্প প্রাইসের মধ্যে কিনতে পেরেছি। কাচের জিনিস বক্সে থেকে বের করার সঙ্গে সঙ্গে তাড়াহুড়া করতে থাকি কখন এগুলো শোকেসে ভরে রাখবো, কারণ একজন সাংঘাতিক হামলাকারী তো বাসায় আছেনই। তো যাই হোক, কাপগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।